ওকে, লাস্ট ক্লাসে আমরা হলাম যে শেষে যেটা দেখছিলাম সেটা হলো যে তোমার ওই একটা সরলরেখা আর একটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যদি আমি কোনো নতুন বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তের সমীকরণ কিভাবে বের করব সেই জিনিসটা আমরা দেখছিলাম, ঠিক আছে। আর এখন আমরা যেটা দেখব সেটা হলো যে তোমার সাধারণ জ্যায়ের সমীকরণ। সো সাধারণ জ্যায় হইতে হইলে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো দুইটা বৃত্তর যে মাঝখানের যে অংশ সেই অংশটা দিয়ে আমাদের যে কমন যে ছেদবিন্দু, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের যে ইকুয়েশনটা হলো S1, সেকেন্ড যে বৃত্ত সেই বৃত্তের ইকুয়েশন সেটাকে আমি যদি ধরি S2, তাহলে এই দুইটা বৃত্তের যে ছেদ বিন্দু, একটা বিন্দু হলো A, একটা বিন্দু হলো আমার এখানে B, ঠিক আছে। সো এই যে দুইটা ছেদ বিন্দু, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে আমি যে জ্যাটা আঁকতে পারবো, জ্যাটা আঁকতে পারবো সেই জ্যাকেই বলা হবে সাধারণ জ্যা। ওকে, সো সাধারণ জ্যা বের করার নিয়মটা কি? সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার নিয়ম হলো তোমার হলো বৃত্তের সমীকরণ দুইটা বিয়োগ করে দিব। এই যে S1 - S2 = 0, এই দুইটার বৃত্তের সমীকরণ আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাব। কিন্তু একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হলো এই সমীকরণ দুইটায় x² y² সহ কিন্তু 1 হইতে হবে। যদি 1 না থাকে তাহলে 1 বানায় নিবা, বানায় তারপর হলো তুমি বিয়োগ করে দিবা, ঠিক আছে। সো অবশ্যই 1 বানায় নিতে হবে। ওকে, তারপর হলো যে আমাদের এই যদি আমাদের কখনো সাধারণ যে দৈর্ঘ্য বের করতে বলে, দৈর্ঘ্য বের করতে বললে আমরা যেটা করব সেটা হলো যে কোনো একটা বৃত্ত সিলেক্ট করব, সেই বৃত্তের কেন্দ্র সি, সেখান থেকে লম্ব আঁকবো, লম্ব দূরত্ব সিডি বের করব। আর এই যে এসি সেটা হলো ব্যাসার্ধ আর এটা হলো লম্ব দূরত্ব। তারপর পিথাগোরাসের সাহায্যে আমরা ফার্স্টে এই অর্ধেকটা বের করব, কারণ এটা 90 ডিগ্রি হবে। সো এডি, এই অর্ধেকটার ডাবলই হবে পুরোটা, এবি পেয়ে যাব আমরা, ঠিক আছে। ওকে ওয়ারিয়ার ইতি সাউন্ড, এখন সাউন্ড কি ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। বাহ, প্রচুর আলাপ আলোচনা করতেছো তোমরা চ্যাটের মধ্যে বসে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা আইবার বলি জিনিসটা হলো যে আজকের আমরা সাধারণ জ্যা যদি বের করতে বলে, সাধারণ জ্যা হলো দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যে জ্যাটা যাবে সেই জ্যা সমীকরণটা বের করার উপায় হলো দুইটা সমীকরণ বিয়োগ করে দিবা, ইকুয়েশন দুইটা বিয়োগ করে শূন্য ধরবা। কিন্তু ইকুয়েশনে অবশ্যই x² y² সব কত হইতে হবে বলো তো? 1 হইতে হবে, ঠিক আছে। ওকে, 1 হইতে হবে। সো আমি আইবার বলতেছি, দেখো সমস্যা নাই। সো এই 1 হওয়ার পর তুমি বিয়োগ করে দিলে এই এ বি এর সমীকরণটা পেয়ে যাবা। আর এ বি এর দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে ফার্স্টে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করব, আর এটুকু হলো ব্যাসার্ধ। তারপর পিথাগোরাসের সূত্র বসায় দিলে এডি পেয়ে যাব। এডি এর দ্বিগুণই হবে এবি, ঠিক আছে। সো আমরা থিওরি না দেখে আমরা অঙ্কতে চলে যাই, অঙ্ক দিয়ে বুঝলে কিন্তু তুমি ভালো মনে থাকবে। সো আমরা অঙ্ক দিয়ে বুঝি, ঠিক আছে। সো আমরা ফার্স্টে এই অঙ্কটা দেখি, ঠিক আছে। অঙ্ক দিয়ে বুঝি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে বলছে যে ভাইয়া এই একটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য, এই দুইটা জিনিস বের করতে বলছে। সো সমীকরণ বের করতে হবে এবং দৈর্ঘ্য বের করতে হবে। সো আমার হলো এইটা হলো একটা বৃত্ত, এইটা হলো একটা বৃত্ত। সো আমাকে যেটা বের করতে হবে সেটা হলো সাধারণ জ্যা। সো সাধারণ জ্যাটা হলো এইটা, এবি। সো এই হলো এবি, এই সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, তোমরা যদি এরকম চ্যাট বক্সে কথা বলতে থাকো তাহলে তো কিভাবে হবে? হ্যাঁ, আগে ক্লাসটা করো, তারপর বুঝে যাবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আজকে এমনি একটু লেট হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করছি একটু লেটে। সো আমি একটু দ্রুত পড়ায় দিব। সো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই পরে চ্যাটে বলবো, আগে বোঝার চেষ্টা করবো, পরে কোশ্চেন করবো, ঠিক আছে।
ওকে, সো এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমি যদি 1 নাম্বার ধরি আর এই ইকুয়েশনটাকে আমি যদি 2 নাম্বার ধরি, তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নাম্বার বৃত্ত, ঠিক আছে। সো দুইটা বৃত্ত, তাহলে আমি এ বি এর সমীকরণটা যদি বের করতে চাই, তাহলে এ বি এর সমীকরণ কিভাবে বের করব? সো বলছে এ বি এর ইকুয়েশন সেটা হবে তোমার S1 - S2 = 0। এটা হলো আমাদের সূত্র। তার মানে S1 S2 বিয়োগ করে দিতে হবে, তার মানে সমীকরণ দুটা বিয়োগ করতে হবে। সমীকরণ বিয়োগ করতে গেলে ফার্স্টে মনে রাখতে হবে যে এমনভাবে বিয়োগ করতে হবে যেন x² y² সহগ কী হয় যা বলো তো, শূন্য হয়ে যায়, ঠিক আছে। x² y² যেন বাদ হয়ে যায়। কেন বাদ হইতে হবে? কারণ এ বি যে জ্যা, এটা একটা সরল লেখা, সরল লেখাতে কখনো x² y² যুক্ত টার্ম থাকবে না, ঠিক আছে। তো তার জন্য আরেকটা জিনিস করতে হবে। দেখো প্রথম যে বৃত্তটা আছে, এই বৃত্তের ইকুয়েশনে কি আছে? ইকুয়েশনে আছে x² y² = 9। সো যেটা করতে হবে, তুমি বিয়োগ দিয়ে শূন্য ধরবা, কিন্তু বিয়োগ দেওয়ার আগে ইকুয়েশনটার এক পাশে সব কিছু নিয়ে আসতে হবে। তার মানে এই 9কে আমরা এই পাশে নিয়ে আসব, ঠিক আছে। এক পাশে আনতে হবে, এক পাশে আনতে হবে। ওকে, সো আমরা S1 পেয়ে গেছি, তাহলে আমাদের S1টা হবে x² y² - 9। এখান থেকে আমরা S2 মানে সেকেন্ড বৃত্তে ইকুয়েশনটা বিয়োগ করে দিব, তাহলে x² y² 2x + 4y + 1 = 0, ঠিক আছে। ওকে, এই যে শেষ। দেখো আমাদের x² y² চলে যাবে, x² y²। সো মেইন টার্গেট হবে x² y² যেন বাদ হয়ে যায়। সো কি থাকতেছে? এখানে থাকতেছে -9, এখানে থাকতেছে -2x - 4y - 1 = 0। সো আমার থাকতেছে -2x - 4y - 10, 2 দিয়ে ভাগ করলে থাকবে, -2 দিয়ে ভাগ করলে x + 2y + 5। সো এটাই হলো আমাদের এ বি এর সমীকরণ, অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো সমীকরণ বের করা খুবই ইজি। সহগ x² y²টা বাদ দিতে হবে, এমনভাবে বিয়োগ দিব যেন x² y²টা বাদ হয়ে যায়, এটা মাথায় রাখবা। তারপর তুমি যেটা পাবা সেটাই হবে এই এ বি যে জ্যা, তার মানে এই সরলরেখাটার সমীকরণ পাবা, ঠিক আছে। ওকে, এখন আরেকটা কোশ্চেন আছে, সেটা কি বের করতে বলছে বলো তো? এই জ্যায় দৈর্ঘ্যটা বের করতে বলছে, এ বি জ্যায় দৈর্ঘ্য বের করতে বলছে। সো আমাকে যদি দৈর্ঘ্য বের করতে বলে, তখন দেখো দুইটা বৃত্ত নিয়ে কাজ করার দরকার নাই, যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করব, ঠিক আছে। যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করব। তাহলে আমি বুঝতে পারতেছি এই প্রথমটা নিয়ে কাজ করব, কারণ প্রথমটা সোজা। ওইটা নিয়েও কাজ করলেও হবে, কিন্তু ওইটা আবার ওই কেন্দ্র ব্যাসার্ধ বাইক করা ঝামেলা। কিন্তু এইটা কেন্দ্র ব্যাসার্ধ আমি দেখেই বলে দিতে পারতেছি, যেহেতু x² y² আছে, তাহলে আমি বুঝে গেলাম যে এইটার যে কেন্দ্র, এই যে কেন্দ্র হবে 0 0, আর এটা যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে কত বলো তো? 9 আছে, তার মানে ব্যাসার্ধ হবে কত? 3, √ওভার করতে হয়। সো আমি ব্যাসার্ধটাও পেয়ে গেলাম, ঠিক আছে। সো কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। সো এই যে এইটুকু হলো ব্যাসার্ধ, এই যে এসি। সো এই এসিটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান হলো 3। এখন আমরা কিন্তু ছোটবেলায় একটা উপপাদ্য শিখছি, যে কোনো বৃত্তে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব সিডি এই জ্যাটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এডি আর বিডি সমান। বুঝতে পারছি, ছোটবেলা পড়ছি এগুলো। ওকে, সো আমাকে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এ বি এর দৈর্ঘ্য হবে 2 × এডি, ডাবল হবে, এডি এর ডাবল, কারণ সমদ্বিখণ্ডিত করছে। ওকে, এখন এডি দেখো এটা একটা লম্ব। সো এডি এটা আমরা পিথাগোরাস থেকে কি লিখতে পারবো বলো তো? পিথাগোরাস থেকে আমরা লিখতে পারবো 2 × √ওভার AC² - CD², AC² - CD², এটা আমরা লিখতে পারবো। তামিম বিপ্লব বলছে 4, ওকে, আবার বলছো 8। বিপ্লব তাড়াহুড়ো করে না কখনো, ঠিক আছে। এই জিনিসটা আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। ওকে, তামিম বলছে এটাও হতে পারে। হ্যাঁ হতে পারে ভাইয়া, কিন্তু তুমি মাইনাস কমন নিলে বেটার, কারণ আমাদের সহগগুলো সবসময় পজিটিভ হবে।
ওকে, আর কেন্দ্রীয় 0 0 কেন? কারণ এখানে এক্স আর ওয়াই বলতে কিছু নাই, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা নিয়মটা কি জানতাম? নিয়ম জানতাম হলো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এক্স আর ওয়াই নাই, তার মানে এটা কেন্দ্র হবে 0 0। ঠিক আছে, এটা তো একদম বেসিক ফর্মুলা। ওকে, এখন এই মানগুলো বের করে ফেলতে পারলেই আমার হয়ে যাবে। তাহলে 2 × এসি এর মান কত? এসি হলো ব্যাসার্ধ 3, তাহলে এখানে হবে 3a²। ওকে, সিডি, এখন সিডি এর মানটা আমার বের করা লাগবে। সিডি জিনিসটা কি? সিডি হইল কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। সেই লম্বটা কিভাবে বের করব আমরা? একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করা হয়? ঠিক আছে, একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করা হয় বলো? ওকে ভাইয়া, একটু বলে আসি যে একটা বিন্দু, সেটা যদি হয় আলফা বিটা, আর একটা রেখা সেটা যদি হয় কি, আসো, ax প্লাস by প্লাস c = 0। ঠিক আছে, সো আমার যদি এই বিন্দু থেকে এই রেখাটার উপর এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব d বের করতে হয়, সো তখন d জিনিসটা হবে, কি করবো আমরা বলো তো? আবুল ফাতা, আগের ক্লাসটা কই নাই ভাই, সেজন্য প্রবলেম হচ্ছে। আগের ক্লাসের সাথে আজকের টপিকে কোনো সমস্যা নেই, মানে কোনো কানেকশান নেই। ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না, কোনো কানেকশান নেই। এগুলো নতুন, একদম নতুন সব ডিটেলস পড়াচ্ছি। তুমি মনোযোগ দিলেই বুঝতে পারবা। এই ধারণাটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে যে ভাই আগে ক্লাস করি নাই এখন কি বুঝবো না, ভাইয়া ওই ক্লাস করি নাই এখন বুঝবো না, আমি 9 10-এ দুর্বল স্টুডেন্ট ছিল এখন বুঝলাম না। এগুলো বাদ দিতে হবে মন থেকে। ঠিক আছে, এখন ভাইয়া যা পড়াচ্ছে একটু মনোযোগ দাও, তুমি বুঝে যাবা। বুঝতে পারছো? কোনো কানেকশন নাই, সমস্যা নেই, আসেন। ওকে, সো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। সো লম্ব দূরত্বটা হবে, মনে রাখতে হবে এই রেখাটা এক পাশে 0 বানাইতে হবে ফার্স্টে। রেখার সমীকরণে এক পাশে কি থাকতে হবে? 0 থাকতে হবে। তারপর তুমি যেটা করবা, ওই বিন্দুটা ভুজ এক্সের জায়গায় বসায় দিবা, তাহলে এ আলফা। বিন্দুটায় কোটি ওয়াই এর জায়গায় বসায় দিবা, বাকি সব কিছু সেম থাকবে, চিহ্নগুলোও সেম থাকবে। এই অংশটা হবে মডুলাস ডিভাইডেড বাই সমীকরণে এক্স এর সহগ স্কয়ার, সমীকরণে ওয়াই এর সহগ স্কয়ার। ঠিক আছে, সো এটা হলো আমাদের সূত্রটা বসবে। তাহলে আবার বলি, বিন্দুটা সমীকরণে বসায় দিব, এটা হবে উপরে, আর এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ স্কয়ার যোগফলে √/, দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি লম্ব দূরত্বটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আর যারা দেখতেছে, এটা কিন্তু আমাদের পিডিএফে সেভ হবে না, সো স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে ফেলো, তাহলে বেটার। হ্যাঁ, ওকে ভাইয়া। সো বিন্দুটা সমীকরণে বসায় দিব, এক্স এর সহগ ওয়াই এর সহগ দিয়ে ভাগ করে দিব এভাবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা এটা দেখে ফেলি। তাহলে সিডি বের করবো কিভাবে? দেখো, সি কিন্তু বিন্দু, তাহলে আমি বিন্দুটা জানি, সো আমি বিন্দুটা জানি। আর এ বি এর সমীকরণ জানি কিনা, এই যে সমীকরণ, এই যে এটাই হলো এ বি এর সমীকরণ, এই যে এ বি এর সমীকরণ। তার মানে বিন্দু জানি, সমীকরণ জানি। সো কি করব, বিন্দুটা সমীকরণে বসায় দিব। তাহলে এক্স এর সহগে, এক্সের জায়গায় বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বিন্দুর কোটি বসায় দিব, +5, এটা মডুলাস হবে ডিভাইডেড বাই এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হলো 1 আর এখানে ওয়াই এর সহগ হলো 2। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার লম্ব দূরত্ব সিডি, এই যে লম্ব দূরত্ব, এই যে সিডি। সো এই সিডিটা কি হবে এখন? স্কয়ার হবে, তাহলে এই যে সিডি স্কয়ার, এই যে। ঠিক আছে, বুঝতে পারছো? একবার বের করে ফেললাম। তারপর তুমি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো এখানে মানটা কত আসে। যেমন এখানে আসে 5, তাহলে 5 5 25, এখানে আসে √5, তার মানে 5, তাহলে মানে 5 9, তার মানে 4 2 4, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। পোজ দেন ভাইয়া, অলওয়েজ পোজে থাকি। ঠিক আছে, আলাদা করে পোজ দেওয়ার দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পারছি। সো ভাইয়া আরেকবার রিভিউ করি।
যখন সমীকরণ বের করতে হবে তখন তুমি ইকুয়েশন দুইটা বিয়োগ দিয়ে দিবা, ডান। কিন্তু ইকুয়েশনে এক পাশে কি হইতে হবে? জিরো হইতে হবে। দুইটা ইকুয়েশনেই এক পাশে জিরো থাকতে হবে, তারপর তুমি বিয়োগ দিয়ে দিবা। টার্গেট হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বাদ দিয়ে দেওয়া। কেন? কারণ সাধারণ যে একটা সরলরেখা, সরলরেখাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে না। সো এক্স স্কোয়ার স্কোয়ার বাদ হয়ে যাবে, এক্স ওয়াই যুক্ত সমীকরণ পেয়ে যাব। এটা হলো সমীকরণ, শেষ, অ্যান্সার। আর যদি দৈর্ঘ্য বের করতে বলে, যে কোনো একটা বৃত্ত নিবা, যে কোনো একটা, প্রথমটা নিলেও হবে, দ্বিতীয়টা নিলেও হবে, তোমার ইচ্ছা। ওই বৃত্তে কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব। তাহলে কেন্দ্র হলো সি, ব্যাসার্ধ হলো এসি, ঠিক আছে? তারপর আমরা কি করব? কেন্দ্র থেকে লম্ব টানবো, সাধারণ জ্যায়ের উপর লম্ব টানবো। আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই উপরেরটা নিচেরটা সমান হবে। তাহলে আমি যদি উপরেরটা বের করতে পারি, তাহলে উপরেরটা দ্বিগুণ হবে পুরাটা। তাহলে এ বি ইকুয়ালস টু 2AD। এখন পিথাগোরাস থেকে এডি এর পরিবর্তে কি লেখা যায় বলো? এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসি হলো ব্যাসার্ধ, বসে গেল। আর সিডি জিনিসটা কি? সিডি জিনিসটা হলো কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কিভাবে বের করবো ভাইয়া? কেন্দ্রটা মানে ওই বিন্দুটা সমীকরণে বসায় দিব। এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি, ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার, তার যোগফলে রুট দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে এটুকু হলো সিডি, আর এখানে আছে স্কোয়ার, সো পুরাটা হোল স্কোয়ার হয়ে যাবে। তারপর ক্যালকুলেশন করবা, মান পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, সো আমরা এটা বুঝে গেলাম। আসেন আমরা ফার্স্ট আগাই। এখন এই অঙ্কটা, সো সাধারণ জ্যা নিয়ে 3 ধরনের অঙ্ক আছে বইতে। একটা অঙ্ক আমরা একটু আগে দেখলাম যে সমীকরণ বের করতে হবে, 2 নম্বর অঙ্ক হইলো দৈর্ঘ্য বের করতে হবে, আর 3 নম্বর অঙ্ক হইলো সাধারণ জ্যা দিয়ে নতুন বৃত্তীয় সমীকরণ বের করতে হবে। ঠিক আছে? সো এটা আসো, এটা বেশি আসে, এটা অ্যাডমিশনেও আসে। ওকে, সো সাধারণ জ্যা দিয়ে নতুন বৃত্তের সমীকরণ বের করতে হবে। সো এইটাকে আমি ধরলাম 1 নাম্বার বৃত্ত, এইটাকে আমি ধরলাম 2 নাম্বার বৃত্ত। সো আমার সাধারণ জ্যা, তাহলে এইটা হলো আমাদের 1 নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার। সো সাধারণ জ্যা হলো এইটা, এই যে এটা, এই যে এবি, এটা হলো সাধারণ জ্যা। এখন কি বলছে? সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, সে বৃত্তের সমীকরণ বের করো। সো সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, সেই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তা আমি এই এবিকে ব্যাস ধরে, ব্যাস মানে কি বলতো? ব্যাস মানে হলো কেন্দ্রটা ওই রেখার উপর অবস্থিত হবে। তা আমি কেন্দ্রটা রেখার উপর ধরে আমি এখানে একটা কি আঁকবো বলতো? এখানে আমি একটা বৃত্ত আঁকবো। সো আমাকে এই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে? তার মানে এই যে এই বৃত্তটা, এই যে 3 নাম্বার, এই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। বুঝতে পারতেছি? ঠিক আছে? যে সাধারণ জ্যাকে ব্যাস, তার মানে নতুন বৃত্তের কেন্দ্র এই সাধারণ জ্যার উপর হইতে হবে। তাহলে এই জ্যাটা হবে নতুন বৃত্তের ব্যাস। ঠিক আছে? ওকে, সো এই সমীকরণটা বের করতে হবে, এটা হলো মেইন টার্গেট। 3 নাম্বার বৃত্তের সমীকরণটা বের করতে হবে, এটা হলো মেইন টার্গেট। ওকে, সো ফার্স্টে আমরা কি করব ভাইয়া? ফার্স্টে আমরা সাধারণ জ্যার সমীকরণ বের করব। তার মানে এবি, তাহলে এবি এর ইকুয়েশন বের করব। সো এই ইকুয়েশন কিভাবে বের করে বলো? s1 - s2, তার মানে বৃত্ত দুইটা বিয়োগ দিয়ে দিব, সমীকরণ দুইটা বিয়োগ দিয়ে দিব। সো সমীকরণ দুইটা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও। বলো বিয়োগ দিলে কিভাবে আসে? এটা হলো x স্কয়ার y স্কয়ার 6x 2y + 6। এখান থেকে আমরা বিয়োগ দিব x স্কয়ার y স্কয়ার 8x y + 10। ওকে, সো বিয়োগ দাও, বিয়োগ দিলে দেখো x স্কয়ার y স্কয়ার চলে গেছে। এটা কিন্তু আমাদের মেইন টার্গেট। x স্কয়ার y স্কয়ার কি করতে হবে? বাদ দিতে হবে। ওকে, সো 6x থেকে 8x বিয়োগ করলে -2x, 2y থেকে y বিয়োগ করলে +y, 6 থেকে 10 বিয়োগ করলে -4। সো আমি ইকুয়েশনটা পেয়ে গেলাম 2x - y + 4 = 0। সো এই হলো আমার এবি এর সমীকরণ। এবি এর সমীকরণটা পেয়ে গেছি। ঠিক আছে? ওকে, আমরা এবি এর সমীকরণ দিয়ে আমি কি করব? আমার তো বৃত্তের সমীকরণ লাগবে। সো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেই কনসেপ্টটা আমরা এখন আবার ইউজ করব, যে একটা বৃত্ত আর একটা রেখা
একটা বৃত্ত আর একটা রেখা দিয়ে নতুন বৃত্ত যদি আঁকি তাহলে ওই নতুন বৃত্তের সমীকরণটা কি হবে? তার মানে একটা বৃত্ত আর একটা রেখা, এদের ছেদ বিন্দু দিয়ে তুমি যদি নতুন একটা বৃত্ত আঁকো তাহলে এই নতুন বৃত্তের সমীকরণ হবে পুরাতন বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়ালস টু 0। এটাই হবে নতুন বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, অঙ্কও করছিলাম যে একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে নতুন যে বৃত্তটা যাবে তাহলে এই বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। এটাকে খলিফার সূত্র বলা হয়, একজন বাংলাদেশি গণিতবিদ যার নাম অনুযায়ী ইন্টারন্যাশনালি এই সূত্রটা ইউজ করা হয়। বুঝতে পারছো? সো আমরা হয়তো বা বাঙালি হিসেবে বাঙালি গণিতবিদদের খবর রাখি না, এটা আমাদের একটা মেজর ফল্ট। ঠিক আছে, আমরা বাঙালিদের সাকসেসগুলো তেমন একটা মনে রাখতে চাই না। বিদেশিরা সাকসেসফুল হইলে খুব ভাল লাগে, ইভেন সাকসেসফুল না আনসাকসেসফুল হইলেও খুব ভাল লাগে। ঠিক আছে, ওদের সব খবর আমরা রাখি, যে বিল গেটস কী করছে, ঠিক আছে, কী করছে, ওটি সব খবর রাখি। বাংলাদেশের মানুষের খবর নাই। সো এই যে খলিফার সূত্র, এটা কিন্তু উনি বাঙালি, উনি প্রথমে এই সূত্রটা দিছিল। ঠিক আছে, ওকে, এ আর খলিফা। সো সূত্রটা হলো এটা যে একটা বৃত্ত আর একটা রেখা ওদের ছেদবিন্দু দিয়ে নতুন বৃত্ত যাবে। তাহলে নতুন বৃত্ত বাইর করতে হলে কি লাগে? একটা বৃত্ত লাগে, একটা রেখা লাগে। ওকে, সো এখন তাহলে চিন্তা করো, আমি যদি 3 নাম্বার বৃত্তটা বের করতে চাই তাহলে আমার কি কি লাগবে? দেখো তো, এই 3 নাম্বার বৃত্তটা কি দিয়ে গেছে? তাই 3 নাম্বার বৃত্তটা একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে। সো বৃত্ত হইলো তুমি 1 নাম্বার বৃত্তটা নাও, আর রেখা হইল তুমি এই সাধারণ যে এটা নাও, এই সাধারণ যে এটা নাও। তাহলে দেখো, এই 1 নাম্বার বৃত্ত আর সাধারণ যে ছেদবিন্দু দিয়েই কিন্তু এই নতুন বৃত্তটা গেছে। তার মানে নতুন বৃত্তের সমীকরণ বের করার জন্য আমার 2 নাম্বার বৃত্তটার কোনো দরকার নাই, এই বৃত্তটার কাজ না করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে কি কি লাগবে? আমার একটা বৃত্ত লাগবে, একটা রেখা লাগবে। বৃত্তটা হলো 1 নাম্বারটা নিতেছি আর রেখা হইলো সাধারণ জ্যা নিতেছি। আর তোমার যদি 2 নাম্বারে পছন্দ হয় তাহলে তুমি 2 নাম্বার নিতে পারো, সমস্যা নাই। তখন তুমি 2 নাম্বার নিবা আর সাধারণ জ্যা নিবা। সাধারণ জ্যা মানে রেখাটা নিবা। ঠিক আছে, ওকে, সো আসো আমরা তাহলে এই 3 নাম্বার মানে নতুন বৃত্তের সমীকরণটা বের করি। তাহলে নতুন বৃত্তের সমীকরণ, তাহলে নতুন বৃত্তের সমীকরণ কি হবে বলো তো? একটা বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। তাহলে বৃত্ত নিচ্ছি 1 নাম্বারটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6x 2y প্লাস 6 প্লাস কে ইন্টু রেখা। রেখা নিচ্ছি কোনটা বলো? সাধারণ জ্যা, এই জন্যেই আমি সাধারণ জ্যাটা বের করছি। ওকে, তাহলে এই যে কে ইন্টু রেখা, তাহলে এটাই হবে আমাদের নতুন বৃত্ত। নতুন বৃত্ত মানে হলো 3 নাম্বার, এই যে 3 নাম্বারটা। ঠিক আছে, ওকে, এখন এই কে এর মান তো বের করতে হবে। সো কে এর মানের জন্য ও একটা হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা হলো কি বলো তো? বৃত্তের ব্যাস হবে। কে ব্যাস হবে বলো? সাধারণ জ্যা। তার মানে এই যে নতুন বৃত্তে ব্যাস হবে সাধারণ জ্যা, তার মানে নতুন বৃত্তের কেন্দ্র সাধারণ জ্যার উপর অবস্থিত। তাহলে নতুন বৃত্তটা কেন্দ্র বের করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 6x আর এখানে কত বলো তো? 2kx। তাহলে 6 প্লাস 2kx, এখানে 2y, এখানে হলো মাইনাস ky, তাহলে হলো 2 মাইনাস ky, আর এখানে হলো 6 প্লাস 4k ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো নতুন বৃত্তের সমীকরণ। সো নতুন বৃত্তের সমীকরণে এই নতুন বৃত্তের কেন্দ্র কত? আমরা জানি কেন্দ্র কেমনে বের করে বলো? x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, y এর সহগকে -2 দিয়ে ভাগ করব। এই কে দেখে ভয় পাওয়ার দরকার নাই। ঠিক আছে, নিয়ম যা ওই নিয়ম অনুযায়ী কাজ করব। বুঝতে পারছো? তাহলে এক্স এর সহগ যা আছে সেটাকে -2 দিয়ে ভাগ করব, কেন্দ্রের ভুজ। ওয়াই এর সহগ যা আছে সেটাকে -2 দিয়ে ভাগ করব, কেন্দ্রের কোটি। তাহলে এটা আমরা জানি, এই যে নতুন বৃত্ত, এই নতুন বৃত্তের কেন্দ্র এত, যা সাধারণ জ্যা
এর উপর অবস্থিত, যা সাধারণ জ্যায়ের উপর অবস্থিত। কিভাবে বুঝলাম? ওই যে বলেই তো দিছে সাধারণ জ্যায় ব্যাস হবে, তার মানে নতুন বৃত্তের কেন্দ্রটা সাধারণ জ্যায়ের উপর অবস্থিত হবে। এখন বলো, একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হইলে কি হয়? ওই বিন্দু দিয়ে ওই রেখার সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এই কেন্দ্র দিয়ে সাধারণ জ্যায়ের সমীকরণটা সিদ্ধ করে ফেলবো। তার মানে আমি এক্সের জায়গায় কেন্দ্রের ভুজ বসায় দিব। তাহলে এক্সের জায়গায় কেন্দ্রের ভুজ আর ওয়াই এর জায়গায় কেন্দ্রের কোটি বসায় দিব সাধারণ জ্যাতে। তাহলে ওয়াই এর জায়গায় কেন্দ্রের কোটি, ওকে, +4 = 0, শেষ। তাহলে কেন্দ্র দিয়ে সাধারণ জ্যায়ের সমীকরণটা কি হইলো? সিদ্ধ হইলো। এখন তুমি ক্যালকুলেশন করলে কি পাবা বলো? কে এর মান পেয়ে যাব। ক্যালকুলেশন করলে কে এর মান পেয়ে যাব। সো আসেন আমরা ক্যালকুলেশন করে ফেলি। সো আমরা -2 দিয়ে যদি গুণ দিয়ে দিই সবাইকে -2 দিয়ে গুণ দিয়ে দিলে এখান থেকে -2 চলে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 12 4x 4k, এখানে -2 চলে যাবে, -2 + k, আর এখানে -2 দিয়ে গুণ হলে -8 = 0। সো আমরা একবারে বের করে ফেলি যে কে এর মান কত আসবে। তাহলে এখানে কে আছে 5টা, ঠিক আছে। -2 -8 মানে -10, আর এখানে 12 2 থাকে, 2 ওই পাশে গেলে কত আসবে? -2/5। সো এটাই হলো আমাদের কে এর মান, -2/5, তাই তো? বলো তো এটাই আসে না? দেখো তো ক্যালকুলেশন করে দেখো এটাই আসে কিনা। ওকে, এই কে এর মান এই যে 3 নম্বরে বসায় দাও। তাহলে 3 নম্বরে বসায় দিলে আমি যে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 3 নম্বরে বসায় দাও, 3 নম্বরে বসায় দিলে x² y² + 6x + 2y, ঠিক আছে? মনে হচ্ছে ঠিক আছে? দেখো তোমার মানটা বাইক করে দেখো নিজেরা। +6, আর এখানে আসবে মাইনাস, কে এর মান হলো -2/5, আর 2x - y + 4 = 0। সো এটাই আমার অ্যান্সার। না ভাইয়া এভাবে রেখে দিলে হবে না, অবশ্যই আরও সিম্পলিফাই করতে হবে। ওই সিম্পলিফাইটা তোমরা করে নিবা, বুঝতে পারছো? যে এখান থেকে আর একটু সুন্দর করে মানটা বাইক করতে হবে, ওইটাই অ্যান্সার পাবা। এই যে 5 দিয়ে গুণ দিয়ে দিবা, তারপর হিসাব নিকাশ করবা, সুন্দর করে বানাবা, ঠিক আছে? ওকে, সো অঙ্কটা কিন্তু বেশ বড়, এবং আমি ফার্স্টেই বলে নিছি এই জিনিসগুলো বোর্ডে আসে এবং ভর্তি পরীক্ষায় আসে এই জিনিসটা, ঠিক আছে? কেন আসে বুঝতেই পারছো নিশ্চয়ই। সো আবার একটু ভাইয়া রিক্যাপ করি। বলা হলো দুইটা বৃত্তের সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস ওই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে দুইটা বৃত্তের সাধারণ জ্যা, তাহলে এই দুইটা বৃত্তের যে সাধারণ জ্যা থাকবে সেটা দিয়ে নতুন বৃত্ত আঁকতে হবে। এই যে 3 নাম্বার বৃত্ত, এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। সো আমরা জানি নতুন বৃত্ত, এই যে ছেদবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত আঁকতে বলে তাহলে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে, একটা হলো বৃত্ত লাগবে আর একটা হলো জ্যা লাগবে। তাহলে এই সাধারণ জ্যায়ের সমীকরণটার জন্য ফার্স্টে বাইক করছি, তারপর বৃত্তের সমীকরণ কে ইন্টু জ্যায়ের সমীকরণ, মানে রেখা, বৃত্ত আর সরলরেখা দুইটা জিনিস লাগে। সো এই নতুন বৃত্তটা সমীকরণ তখন পেয়ে যাব। সো দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা ইউজ করছি, আমি প্রথমটা ইউজ করছি, ঠিক আছে? তোমরা দ্বিতীয়টাও ইউজ করতে পারতা, কোনো সমস্যা নেই। সো এই প্রথমটা থেকে আমরা কি করছি? কেন্দ্র বের করছি। এই কেন্দ্র কোথায় অবস্থিত? সাধারণ জ্যায়ের উপর অবস্থিত। তার মানে কেন্দ্র দিয়ে সাধারণ জ্যায়ের সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ করে দিছি, কে এর মান পাইছি, কে এর মান বসায় দিছি, অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, সো আশা করি বুঝতে পারছো। আমরা একটু আগাই। ওকে, ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের অন্তস্থ বা বহিস্থভাবে স্পর্শ করলে কি ঘটনাটা ঘটে, ঠিক আছে? স্পর্শ করার শর্তগুলো আমরা দেখব। স্পর্শ করার শর্তগুলো আমরা দেখব মেইনলি। সো আমাদের এখানে মোট 5টা কেস আমরা আলোচনা করব, টোটাল 5টা কেস। সো প্রথম কেসটা হলো যে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে, মানে বাইরে দিয়ে স্পর্শ করবে। সো বাইরে দিয়ে যদি স্পর্শ করে তাহলে এটা একটা কেস হইতে পারে। তারপর আরেকটা দেখো,
মানে মেইনলি আমি বুঝাতে চাচ্ছি যে দুইটা বৃত্ত কতভাবে থাকতে পারে, এটা হলো মেইন কথা। ঠিক আছে, দুইটা বৃত্ত কতভাবে থাকতে পারে। একটা বৃত্ত আরেকটা বৃত্তের সাথে বহিস্থভাবে স্পর্শ করে এইভাবে থাকতে পারে, 1 নাম্বার। ভিতর দিয়ে স্পর্শ করতে পারে, 2 নাম্বার। ছেদ করতে পারে, 3 নাম্বার। আলাদা থাকতে পারে, যে ছেদ করলো না, দুইটা আলাদা, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ভিতরে থাকতে পারে, একটা ভিতরে, দেখো টাচও করে নাই। ঠিক আছে, দেখো এই 5টা কেস। ঠিক আছে, সো আমাদের এই দুইটা বৃত্ত 5 ভাবে থাকতে পারে। সো আমরা এখন এই কন্ডিশনগুলো খেয়াল করব। সো ফার্স্টে হলো বহিস্থভাবে যদি স্পর্শ করে, তা আমি বাইরে এরকম টাচ করে যদি থাকে, তাহলে টাচ করে থাকলে সেক্ষেত্রে আমার সূত্র হলো এইটা, এই যেটা হলো সূত্র, কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটা যোগফলের সমান। তাহলে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রের দূরত্ব হবে যোগফলের সমান, ব্যাসার্ধ দুইটা যোগফলের সমান। ঠিক আছে, এটা হলো প্রথমটার কন্ডিশন। সো পিডিএফ তো পেয়ে যাবা, সো দেখো জাস্ট বুঝো, সমস্যা নেই। সেকেন্ডটা হলো যে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। অন্তস্থ মানে হলো ভিতর দিয়ে স্পর্শ করতে পারে। যদি ভিতর দিয়ে স্পর্শ করে তাহলে দেখো কেন্দ্র দুইটা দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটা বিয়োগফলের সমান। আমি এইটুকু দূরত্ব, এই যে এইটুকু, তাহলে দেখো প্রথমটায় ব্যাসার্ধ R1 পুরাটা, সেকেন্ডটায় ব্যাসার্ধ হলো R2 এইটুকু, তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে R1 আর R2 বিয়োগফলের সমান। ঠিক আছে, এটা হলো অন্তস্থভাবে স্পর্শ করলে। সো আমাদের কাজটা হবে কন্ডিশনটা মনে রাখা। ঠিক আছে, এখান থেকে তুমি কন্ডিশনটা মনে রাখবা। সো প্রথমটা কন্ডিশন হলো কি, বহিস্থভাবে স্পর্শ করলে যোগফলের সমান, মানে সেন্টার দুইটা ডিস্টেন্স যোগফলের সমান। দ্বিতীয়টা কন্ডিশন হলো সেন্টার দুইটা ডিস্টেন্স বিয়োগফলের সমান। ঠিক আছে, এখন হলো যদি পরস্পরকে কি করে বলো, ছেদ করে, এটাকে ছেদ করছে, এবং মনে রাখো এই ছেদ করলে কিন্তু কি পসিবল, সাধারণ জ্যা পসিবল। সো আমাদের বোর্ডে অঙ্কে অত প্যাচ দিবে না, কিন্তু ভর্তি পরীক্ষায় যখন সাধারণ জ্যা বের করতে বলে তখন কিন্তু ফার্স্টে এই ছেদ করার কন্ডিশনটা ফুলফিল করতে হয়, তারপরে সাধারণ জ্যার অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, ওটা আমরা অ্যাডমিশনে শিখাই দিব আবার, বুঝতে পারছো? ওকে, এই সাইনটার নাম কি? এই সাইনটার নাম হলো ডিফারেন্স সাইন। R1 ডিফারেন্স R2। ঠিক আছে, বিয়োগফল মানে অন্তর, পার্থক্য বোঝায়, যে বড় তার থেকে আরেকটা বিয়োগ করবা। ঠিক আছে, ডিফারেন্স সাইন। ওকে, যদি ছেদ করে তাহলে ছেদ করলে কন্ডিশন হলো এটা। তার মানে দেখো সেন্টার দুইটা ডিস্টেন্স, এই যে সেন্টার দুইটা ডিস্টেন্স, এইটা, এই ডিস্টেন্সটা যোগফল থেকে ছোট হবে, কারণ ছেদ করে গেছে। তো R1 হলো এখান থেকে এই পর্যন্ত, R2 হলো আবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। সো দেখো এই R1 আর R2 যোগ করলে কিন্তু C1 C2 থেকে বড় হবে। সো C1 C2টা ছোট হবে, R1 R2টা বড় হবে। বুঝতে পারছো? সেটা হলো কার কন্ডিশন বলো, ছেদ করলে কন্ডিশন। এখন যদি ছেদ না করে দূরে থাকে, দূরে থাকলে তো বুঝতেই পারতেছি, এই যে C1 থেকে C2 যে ডিস্টেন্স, দেখো R1 আর R2 যোগ করলে কিন্তু মাঝখানে জায়গা ফাঁকা থাকে, তার মানে ডিস্টেন্সটা বেশি, যোগফল থেকে ডিস্টেন্সটা বেশি। বুঝতে পারছো? তাহলে মনে রাখো ডিস্টেন্সটা যদি কম হয় তাহলে ছেদ করবে, C1 C2 কেন্দ্র দুইটা ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে আলাদা থাকবে। ওকে, এটা হলো যোগফলের সাথে তুলনা করতে হয়। আর যদি একটা ভিতরে আরেকটা ঢুকে যায়, যে একটা ভিতরে আরেকটা ঢুকে গেছে, তাহলে সেক্ষেত্রে বিয়োগফলের সাথে তুলনা করতে হয়। মনে রাখো এটা, যে বিয়োগফল থেকেও ছোট হবে ডিস্টেন্স দুইটা। তাহলে এই যে ডিস্টেন্স দুইটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুইটা কি হবে, R1 আর R2 এই বিয়োগফলটা থেকেও ছোট হবে। ঠিক আছে, R1 R2 বিয়োগফল থেকেও কি হবে, ছোট হবে। ওকে, সো এই 5টা কন্ডিশন, এটা হলো কখন, যখন অভ্যন্তরে থাকবে। ওকে, আর এটা হলো এই ক্ষেত্রে। ওকে, সো 5টা কন্ডিশন আমরা দেখলাম। আমাদের বইতে এত ডিটেলস নাই, আমাদের বইতে জাস্ট 2টা নিয়ে অঙ্ক আছে। একটা হলো বহিস্থভাবে স্পর্শ করলে যোগফলের সমান, আর একটা হলো অন্তস্থভাবে স্পর্শ করলে বিয়োগফলের সমান। কিন্তু ভাইয়া কনসেপ্টটা দিয়ে দিছি। না 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 বাবা হুমায়ুন, তুমি কোশ্চেন করছো সেন্টার দুইটা ডিস্টেন্স C1 ইন্টু C2, এটা ইন্টু না বাবা, এটা হলো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব, ওই যে ভুজ দুইটা বিয়োগফল হোল স্কয়ার, কোটি দুইটা বিয়োগফল হোল স্কয়ার। বুঝতে পারছো? যেখানে C1 হলো x1 y1, C1 একটা বিন্দু,
C2 হলো আরেকটা বিন্দু, সো C1 C2 হলো দুইটা বিন্দু, সো C1 C2 দিয়ে আসলে দুইটা বিন্দু দূরত্ব বুঝাইছে, এটা গুণফল না বাবা। ওকে, এটা দূরত্ব, তাই ইতি ইতি অ্যান্সার দিয়ে দিছো, থ্যাংক ইউ ইতি, সমস্যা নাই। ওকে, আসলে আমরা অঙ্ক দেখি। অঙ্ক আমাদের দুই প্রকার, একটা হলো বহিস্থভাবে টাচ করবে, একটা হলো অন্তস্থভাবে টাচ করবে। সো দেখো এই অঙ্কটা কোথায় আসছে, দেখো তোমরা যে বলো যে বুয়েটে খালি কঠিন অঙ্ক আসে, এই দেখো কোথায় আসছে, দেখছো ফালতু অঙ্ক, একদম ফালতু অঙ্ক। কি বলছে, বলছে এইটা এবং এইটা বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত হবে, এই যে সি এর মানটা বাইক করতে বলছে, এই সি এর মানটা কত হবে। তাহলে আমরা জানি বহিস্থভাবে স্পর্শ করলে কন্ডিশন কি বলো, কন্ডিশন হলো সেন্টার দুইটার দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। এই যে সেন্টার দুইটা, এই দুইটা ডিসটেন্স হবে যোগফলের সমান, এইটা যোগ এইটা, ব্যাসার্ধ দুইটা যোগফলের সমান। তাহলে আমার কি কি বের করতে হবে, ভাই আমার সেন্টার লাগবে, ব্যাসার্ধ লাগবে, সেন্টার লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে তুমি বলো এই ইকুয়েশন থেকে সেন্টার বাইক করা শিখছি কিনা। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার ধরি আর এটাকে যদি আমি 2 নাম্বার ধরি, তাহলে এখন বলো এই 1 নাম্বারটা থেকে সেন্টার বের করা শিখছে কিনা। তাহলে 1 নাম্বারটা সেন্টার কি হবে বলো, x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, এখানে এই যে x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে -1। y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, এখন y তো নাই, সো যেহেতু y নাই তাহলে এটা 0। তাহলে দেখো C1 পেয়ে গেছি। ওকে, এবার C2, এই যে C2 x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, সো x নাই তাহলে 0। y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, এই যে y2 তাহলে -1। তাহলে আমি সেন্টার দুইটা পেয়ে গেছি। এখন কি বের করতে হবে, ব্যাসার্ধ। তাহলে প্রথমটা ব্যাসার্ধ R1, বলো R1 কেমনে বের করি, এই যে এই দুইটা পাইছি, এই দুইটা স্কয়ার, তাহলে 1 কে স্কয়ার করলে 1 আর 0 কে স্কয়ার করলে 0, সেখান থেকে কি বের করতে হয়, এই যে কনস্ট্যান্ট বিয়োগ করতে হয়, তাহলে -c। তাহলে এখান থেকে মান আসতেছে 1 - c, এটা হলো R1। ওকে, R2 হলে এখানে যে দুইটা পাইছি এই দুইটা স্কয়ার, তাহলে -1 হোল স্কয়ার, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ করতে হয়, কনস্ট্যান্ট এখানেও কত, এখানেও c, তাহলে কনস্ট্যান্ট এখানে c হলো 1 - c, ঠিক আছে। ওকে, সো সেন্টার দুইটা ডিসটেন্স, সেন্টার দুইটা পাইছি, ব্যাসার্ধ দুইটা পাইছি, এখন কি করব, এখন হলো শর্ত বসায় দিব। তাহলে বলো সেন্টার দুইটা ডিসটেন্স বাই করব কিভাবে, ভুজ দুইটা বিয়োগফল হোল স্কয়ার, কোটি দুইটা বিয়োগফল হোল স্কয়ার। ওকে, সেন্টার ব্যাসার্ধ দুইটা যোগফল, এই যে শেষ শেষ, এখন হিসাব নিকাশ। তাহলে এটা 1, এটা 1, তাহলে এখানে আসে √2 আর এখানে আসে √1 - c, সো হোল স্কয়ার করে দাও, হোল স্কয়ার করে দাও, 2 4 1 - c, কত আসে, c এর মান কত আসে বলো, হাফ, 1 - হাফ, হাফ। ঠিক আছে, এই দেখছো বুয়েটে আসা অঙ্ক, তোমরা তো খালি ভয় পাও যে বুয়েটে আসলে কিভাবে করবো। এই যে দেখো সিম্পল অঙ্ক, কন্ডিশন বসাই দিছি, কেন্দ্র বাইক করছি, ব্যাসার্ধ বাইক করছি, কেন্দ্র দুইটা দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন আসা আমাদের এটা যে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত, আমরা এখন এটা দেখতে চাচ্ছি যে স্পর্শ করার শর্তটা কি। সো স্পর্শ করার শর্ত, এই জিনিসটা আমরা অলরেডি জানি যে ভাইয়া একটা বৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে, তাহলে ছোটবেলা থেকে আমরা এগুলো শিখছি যে কেন্দ্র থেকে ওই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব ব্যাসার্ধের সমান, কেন্দ্র থেকে ওই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব ব্যাসার্ধের সমান। এই যে এটা কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এখন দেখো কেন্দ্র কিন্তু একটা বিন্দু আর রেখা কিন্তু একটা সরলরেখা, তাহলে কেন্দ্র একটা বিন্দু, এটা একটা সরলরেখা, তো কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করতে আমরা শিখছি। ওই যে ভুজকোটি বসায় দিব আর ব্যাসার্ধের সমান হয়ে যাবে। ঠিক আছে, আর তোমার যদি ইকুয়েশন দেওয়া থাকে
তখন সি এর মান আসে এইটা। কিভাবে আসে? কেন্দ্র কত বলো, এই বৃত্তটার জন্য কেন্দ্র কত আসবে? কেন্দ্র আসবে 0 0। আর এখানে ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ হলো এ। আর সমীকরণটা কত? সমীকরণটা হলো y = mx + c। সো আমরা সব কিছু এক পাশে নিয়ে যাব, তাহলে mx - y + c = 0। ওকে, সো আমরা একটু আগে বলছি যে এখান থেকে এই লাইন থেকে কি বলছি বলো? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। জয়া জিজ্ঞেস করছো ভাইয়া ম্যাথ কোন বই থেকে করলে ভালো হয়? ম্যাথ হলো তোমরা এসইউটা ফলো করবা, আর কেতাব থেকে প্র্যাকটিস করবা, আর তোমাদের কলেজে যেটা করেছে সেটা থেকেও প্র্যাকটিস করবা। ঠিক আছে? বোর্ডে সাধারণত এসইউ আহমেদ থেকেই কোশ্চেনটা তুলে দেয়, আর কেতাবুদ্দিন মাঝে মাঝে দেয়, অত বেশি দেয় না, কিন্তু অ্যাডমিশনের জন্য আবার কেতাবুদ্দিন লাগবে। আর তোমাদের কলেজে যেটা ফলো করতে বলবে সেটা অবশ্যই ফলো করবা। ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে কী বের করতে পারি বলো? কেন্দ্র থেকে একটা লম্ব দূরত্ব নিব। কিভাবে? ভুজ আর কোটি এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় বসায় দিব। তাহলে এক্সের জায়গায় বসায় দিব 0, ওয়াইয়ের জায়গায় বসায় দিব 0। তাহলে এখানে আসবে m × 0 - 0 + c। ঠিক আছে? এই যে এটা হলো লম্ব দূরত্ব √x এর সহগ আর হলো y এর সহগ ইকুয়ালস টু হবে ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ কত এখানে বলো? a। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে এটা চলে আসছে। সো উপর থেকে থাকতেছে শুধুমাত্র মডুলাস সি, আর নিচে এটা যদি ওই পাশে দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি আসে বলো? a √1 + m² এই যে 1 কে স্কয়ার করলে 1 m², এটা হলো m। ঠিক আছে? ওকে, আমরা জানি মডুলাস উঠায় দিলে ওই পাশে কি দিতে হবে বলো? প্লাস মাইনাস দিতে হবে। সো এই যে এটাই ভাবে চলে আসে এই সূত্রটা। সো অনেকে সূত্র মুখস্থ করো, কিন্তু আমি বললাম যে এই সূত্রটা আসলে মুখস্থ করার দরকার নেই, তুমি এই বেসিকটা মাথায় রাখবা যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই বেসিকটা মাথায় রাখলে এই যে এসব সূত্র অটোমেটিক চলে আসবে, দরকার নেই মুখস্থ রাখার, খালি এইটা মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা অঙ্ক দেখি। সো আমাদের ফার্স্টে বলছে যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু বাইক করো। সো স্পর্শ বিন্দু বাইক করবো কিভাবে? স্পর্শ বিন্দু বাইক করার জন্য কি করতে হবে? এই রেখাটা 1 নাম্বার, এই বৃত্ত 2 নাম্বার, এই 1 এবং 2 সলভ করে দিব। ঠিক আছে? সলভ করব, সলভ করলে যে এক্স আর ওয়াই এর মান পাবো এটাই হবে আমাদের স্পর্শ বিন্দু। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের SW। ঠিক আছে? আশা করি পারবা। ওকে, ইতি বলছে ভাইয়া আপনি সেই বুঝান, এই যে কষ্ট করে বুঝাচ্ছি। ঠিক আছে? তো একদিন দাওয়াত মত দাও, ট্রিট দাও, ভাইয়াদের জন্য খাবার পাঠায় দাও উঠছে। ঠিক আছে? সেগুলো তো করো না। আর সাবস্ক্রিপশন করার সময় তো কোডটাও ইউজ করো নাই। ফ্রেন্ডদেরকে বলবা যে ভাইয়া কোড ইউজ করতে হবে, ভাইয়া কোড, ভাইয়া মানুষটা বড়, ভাইয়া কোডও বড়, এই যে এনামুল 09, এই যে কোড ইউজ করতে বলবা। ঠিক আছে? কুপন কোড, বড় ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই কোড ইউজ করতে বলবা। ওকে, এবার আসো এই নাম্বারটা। বলছে যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে বি এর মান কত? সো আমরা জানি স্পর্শ করার শর্ত ইউজ করতে হবে, আর কিছু না। সো শর্ত ইউজ করার জন্য কি করব? একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করছে, তাহলে তার কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। ওকে, সো কেন্দ্র বাইক করতে হবে। তাহলে বলো এই 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 বৃত্তের কেন্দ্র কত? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব। ওকে, এটা ব্যাসার্ধ কত? √4² 1² -4, তার মানে 1, ব্যাসার্ধ 1। আর রেখাটা কত? রেখাটা হলো 3x + by - 1। ওকে, সো কন্ডিশনটা কি বলো? কন্ডিশনটা কি? কন্ডিশন বসায় দিব, সেটা হলো কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্রে ভুজ এক্স এর জায়গায় বসায় দিব, কেন্দ্রে কোটি ওয়াই এর জায়গায় বসায় দিব। ঠিক আছে? তাহলে এখানে হবে আমাদের এক্স এর সহগ আর হলো ওয়াই এর সহগ ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের সমান, তার মানে 1। ঠিক আছে? বুঝতে পারছি?
ওকে, সো আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা বি এর মান পেয়ে যাবা। সো সময় স্বল্পতার জন্য ভাইয়া করে দিতে পারতেছি না, এটা করে নিবা। আশা করি বেসিকটা তোমরা বুঝছো। আর মানটা একটু দেখেন, আর মানটা, আচ্ছা সরি, আর মানটা আমি ভুল করছি। সেটা হলো 4 4 16 17, এখান থেকে গেলে থাকে √13। 4 4 16 1 17, 17 থেকে 4 গেলে 13 না লিটু ভাই? ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে, আমি দেখলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। ঠিক আছে, আমি দেখলাম যে মনোযোগ আছে কিনা। থ্যাংক ইউ, তোমাদের মনোযোগ আছে। ওকে, এই যে মনোযোগ আছে, এই জন্য আবার দেখলাম যে ঠিক আছে। ওকে, এটা সেম কোশ্চেন। এর মান বের করতে বলছে, কি করলে বলো? স্পর্শ করলে। সো এটাও তোমাদের SW থাকবে। কেন্দ্র বের করবা, ব্যাসার্ধ বের করবা, কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বের করবা, সেটা ব্যাসার্ধের সমান ধরে ফেলবা, ক্যালকুলেশন করবা, এর মান চলে আসবে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এই যে বোর্ডে এই অঙ্কটা অনেক বেশি আসছে বোর্ডে, ঠিক আছে, এই অনেক বেশি আসছে। সো এই অঙ্কটা দিয়ে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। দেখো তাহলে এখানে কি বলছে, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি এইটা হয়, তার মানে আমাকে এইটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি করব বলো? একই কথা, কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। সো এই বৃত্তটার কেন্দ্র কত? কেন্দ্র কত বলো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, এ ওয়াই তো নাই, তাহলে 0। ওকে, রেখাটা হইলো এটা LX my = 1, কিন্তু আমরা জানি রেখায় এক পাশে কি থাকতে হবে? এক পাশে 0 থাকতে হবে, নইলে লম্ব দূরত্ব বের করতে পারবো না। লম্ব দূরত্ব বের করতে হলে 0 থাকতে হবে এক পাশে। ওকে, লম্ব ব্যাসার্ধটা বাইর করতে হবে এখান থেকে আবার। সো ব্যাসার্ধ হবে কত? √x এর সহগ স্কয়ার, y এখানে স্কয়ার, আর হলো কনস্ট্যান্ট তো নাই, তাহলে -0। তাহলে ব্যাসার্ধ আসতেছে a। ওকে, সো কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তার মানে x এর জায়গায় বসায় দিব a, y এর জায়গায় বসায় দিব 0 -1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার = a। ওকে, তাহলে এখান থেকে কি থাকতেছে? এখান থেকে থাকতেছে আমাদের মডুলাস LA -1 √L² m²। ওকে, হোল স্কয়ার করে দাও। সো আমরা এখন হোল স্কয়ার করে দিচ্ছি। সো অনেকেই ভুল ধারণা যে হোল স্কয়ার করলে মডুলাস স্কয়ার নাকি কাটাকাটি যায়। মডুলাস স্কয়ার কিন্তু কাটাকাটি যায় না। হোল স্কয়ার করলে হোল স্কয়ারটা থেকে যায়, মডুলাস গায়েব হয়ে যায়। তাহলে এখানে স্কয়ারটা থেকে যাবে, তাহলে স্কয়ার সূত্রে বসায় দিলাম +1, আর এখানে স্কয়ার করলে a স্কয়ার, আর এখানে এটা থেকে যাবে L² m²। ওকে, এগুলাকে এখন এক পাশে নিয়ে আসো, বা এইটাকে ওই পাশে নিয়ে যাও, 1 থাকতে হবে তো। সো 1টা রাইখা দাও, এই দুইটা ওই পাশে নিয়ে যাও, তাহলে a² L² a² m² -L² a² +2LA। তাহলে এটা চলে যায়, তখন দেখো যে প্রমাণটা চলে আসছে, m² 2AL = 1। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা কোথায় শেষ করলাম সেটা একটু মাথায় রাখো, যে আমরা শেষ করলাম হলো স্পর্শের শর্ত দিয়ে, যে একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সো আমাকে কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, তারপর রেখাটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান ধরে ফেলবো, সেখান থেকে মান চলে আসবে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাস হলো এখান থেকে, এরপর থেকে শুরু করব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।